হাতে আঁকবে। এটা খুব ভালো করে আমি এই এই পিকচারটা দিব তোমাদেরকে, এই স্লাইডটাই দিয়ে দিব। তো সেক্ষেত্রে এটা এটা খুব ভালো করে তোমাদের আঁকতে হবে, এটা ক্লিয়ার থাকে যেন। দেন সাধারণ যে মানচিত্রগুলো আছে সেগুলো তোমরা একটু দেখো। এটা দেখানো হয়েছিল, এটা যতটুকু তোমরা আরো আমরা ডে বাই ডে আরো জানতে পারবো আসলে, জাস্ট কোন নদী কোথাও থেকে কিভাবে উৎপন্ন হয়েছে। আসলে নদীগুলোর সম্পর্কে কোনো রিজিড বা একদম যদি আমি বলি যে মানে যেরকম আমরা বলি 1+1 ইজ ইকুয়াল টু 2, ব্যাপারটা হচ্ছে নদীর অরিজিনের ক্ষেত্রে দেখবে অনেক বিভিন্ন রকম মতভেদ আছে। একদম মানে ফিক্সড কিছু নাই, তুমি বলতে পারবা না যে স্যার এই নদী এইখান থেকে উৎপত্তি হয়ে এই পর্যন্ত এসে এই নামে ধারণ করেছে। মানে বিভিন্ন লোক এটাকে বিভিন্ন ভাবে এক্সপ্লেনেশন করে। দেখবে যে এক গঙ্গারই অনেকগুলো নাম, এক ব্রহ্মপুত্র এর অনেকগুলো নাম, ইন্ডিয়াতে অনেকগুলো নাম, চায়নাতে অনেকগুলো নাম, আমাদের বাংলাদেশে কিছু নাম। তো এই জন্য আসলে এগুলো কোনো ফাস্ট রুল নাই যে মানে কোনো একদম ফিক্সড কিছু নাই। যতটুকু জানা যায় আমাদের, আমরা ততটুকু জানবো আর কি, যেহেতু না জানলেই নয়। যেহেতু এটা একটা অনেক বড় একটা প্র্যাকটিক্যাল, যদি আমি এটাকে কন্ডাক্ট করতে চাই তাহলে তোমার আমার ক্লাসে 5-6টা লাগবে, তো অতটুকু নেওয়া যাবে না। এখন আমি যতটুকু পারি শর্টকাট করে আর কি তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আর তোমরা একটা জিনিস ভালো করে জানো যে কোনো জিনিস শর্টকাট উপস্থাপন করলে সেই জিনিসে একটু ল্যাকিংস থেকে যায়। কিন্তু আমি যে শিট গুলো প্রোভাইড করবো ইনশাল্লাহ, আই হোপ সো, সেগুলোতে আর কি সব ক্লিয়ার থাকবে। তোমরা ওইটা একটু দেখলে, সাথে আমার এই স্লাইড গুলো থাকলে এবং আমি যেগুলো বলছি সেগুলো যদি মাথায় থাকে, আমার মনে হয় না কোনো সমস্যা হবে, তোমরা ইজিলি বুঝতে পারবে। তো দেখো তোমরা এগুলো দেখেছো সবাই, আমাদের কতগুলো নদী আছে, কোন কতগুলো ইন্টারন্যাশনাল রিভার, কতগুলো বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে গিয়েছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে, মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে। তো সেটা তোমরা জানো। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, এখন ডিস্ট্রিবিউটিভ টিউবিলিটি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, এর পার্থক্যগুলো তো সম্পর্কেও তোমরা জানো। তো এই যদি আমি বলি রিক্যাপ প্রিভিয়াস ক্লাসের, যেহেতু আমি মাঝে একটু একটা ইউনিভার্সিটি রিজনে করে তোমাদের ক্লাসগুলো কন্ডাক্ট করতে পারিনি, সেজন্য একটু রিক্যাপ করলাম। তো আজকে আমরা প্রিলিমিনারি স্টেজে শুরু করব হচ্ছে যে আমাদের দেখো, এটা হচ্ছে তোমরা সবাই জানো মনে হয় পদ্মা রিভার। পদ্মা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নদী। শুধু কি পদ্মার ইলিশের জন্যই পদ্মাকে চিনি আমরা, নাকি আরো কোনো কারণ আছে? বলো তো দেখি কেউ। স্যার খরস্রোতা। খরস্রোতার। পদ্মার একটা বহুল আলোচনার কারণ হচ্ছে যে ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ড্যাম। স্যার বাংলাদেশের প্রধান নদী পদ্মা। হ্যাঁ, বাংলাদেশের প্রধান নদী তো অনেকগুলো, প্রধান নদীর অন্যতম একটা নদী হচ্ছে পদ্মা। এবং এই পদ্মার সবচাইতে বড় যেটা হচ্ছে যে আমাদের লোকালয়ে এর অনেক বড় একটা ভূমিকা আছে আমাদের, মানে আমাদের শহর সৃষ্টিতে, আমাদের উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা, তাদের বসত বাড়ি ভিটা, তাদের ক্ষেত খামার জমি জমা, এই সামগ্রিক সবকিছু একটা জীবনের হাল চালেই আমাদের পদ্মা মিশে আছে। তোমরা সবাই তো মনে হয় পদ্মা নদীর মাঝে উপন্যাস করেছো, তাই না? জি স্যার পড়েছি। হ্যাঁ, ও স্যার। ছিল না তোমাদের পদ্মা নদীর মাঝে উপন্যাস? ছিল তো, তাই না? তো এখানে না দেখে স্যার, থাকবে। না স্যার। ছিল না। স্যার সিলেবাসে ছিল না আমার। কি বলছি, তোমাদের তোমাদের গল্প তাহলে কোনটা ছিল ইন্টারমিডিয়েটে, ইন্টারে মানে এইচএসসি তে? লাল সালু আর ও আচ্ছা, লাল সালু ছিল না। আমাদের পদ্মা নদীর মাঝি ছিল। তোমরা পদ্মা নদীর মাঝিটা নিজেদের জন্য একটু পড়ে নিতে পারো, এটা মানে ওয়ান অফ দা বেস্ট ক্লাসিক বাংলা সাহিত্যের। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রেই তোমার দেখবা যে ভালো লাগবে, আই ডু বিলিভ। ঠিক আছে, তো এটা একটু তোমরা পড়ে নিও, দেখবা যে অনেক, যদিও উপন্যাসটার মানে ক্লাসিক উপন্যাস তো, তো সেক্ষেত্রে এর তোমাদের পদ্মা নদীর মাঝি এদের জীবন জীবন আচার, চাল চলন, এ সম্পর্কে আইডিয়া পাওয়ার সাথে সাথে তুমি বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ উপন্যাস সম্পর্কে পড়া হয়ে গেল, সেটাও বা কম কিসের। তো দেখো, এই পদ্মার সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পদ্মা একটা ইন্টারন্যাশনাল রিভার। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে পদ্মা নদী। এই যে ব্লু যে কালারটা দেখতে পাচ্ছ, ডিপ ব্লু, এটা হচ্ছে পদ্মা নদীর গতিপথ। এখন তোমরা এখানে দেখে থাকবে, দেখো
আমি যদি ছোট করে মানচিত্রটা বোঝাই, আগে ডান সাইডের মানচিত্রটা দেখো একটু। আমি দেখতে পাচ্ছি গঙ্গা নামে, গঙ্গা এখান থেকে বাংলাদেশে ঢুকে পদ্মা হয়ে গেল। এই যে পদ্মা যাচ্ছে। আচ্ছা, এখন গঙ্গার উৎপত্তিটা কোথায়? কারণ পদ্মার উৎপত্তি তো গঙ্গা হয়ে আসবে, কারণ গঙ্গা হচ্ছে পদ্মার আগের টুকু, যেটা ইন্ডিয়াতে প্রবাহিত হয়েছে। তো সেটা আমরা দেখছি, দেখো এই যে, তারপর লেফট সাইডে আসো, আমার ইসের দিকে যদি তাকাও, কার্সারের দিকে তাকাও, তো দেখতে পাবে যে সেখানে হচ্ছে যে আহ, এই যে বাংলাদেশে যেটা ঢুকেছে ব্লু লাইন, যে ব্রাঞ্চ হয়েছে এই যে একটা জায়গাতে, এই যে ডান সাইডের পার্টটুকু সেটুকু হচ্ছে পদ্মা, আর বাম সাইডে যেটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে চলে গেল হুগলি রিভার নামে পরিচিত, এটা হচ্ছে হুগলি রিভার, যেটা ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে। এখন এই হুগলি রিভার হওয়ার আগে এই যে পদ্মা যেটা বাংলাদেশে প্রবেশ করেছে, আর হুগলি রিভার ব্রাঞ্চ হলো যেটা দুই দুই পাশ থেকে, এর আগের পার্টটুকুকে আমরা বলি হচ্ছে ভাগীরথী। মানে হচ্ছে পদ্মা এবং হুগলি রিভার, তার আগের পার্টটুকু হচ্ছে ভাগীরথী। তো এই ভাগীরথী নদী, মানে ভাগীরথী গঙ্গা, গঙ্গাও বলে ভাগীরথীও বলে, তবে ভাগীরথী নামে বেশি পরিচিত। তো এই ভাগীরথী বিস্তৃত হয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার তোমার উত্তরখণ্ড, উত্তরপ্রদেশ, হ্যাঁ উত্তরাঞ্চল সব গিয়ে এটা যাচ্ছে হচ্ছে তোমার তিব্বতে, মানে চায়নার তিব্বত যেটা আমরা বলি। তো চায়নার তিব্বতের এটা হচ্ছে তোমার হিমালয়, যে আমাদের যে পর্বত শৃঙ্গ রয়েছে সেটার গঙ্গোত্রী গ্লেসিয়ার, যদি বাংলায় বলি গঙ্গোত্রী হিমবাহ থেকে এটা উৎপত্তি লাভ করেছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে তিব্বত হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করে। ইন্ডিয়াতে একটা বিস্তীর্ণ অঞ্চল গঙ্গা নামে প্রবাহিত হয়। এখানে একটা ব্রাঞ্চ আছে, তোমরা এটা আমি পরে বলবো। এই গঙ্গা ইন্ডিয়াতে প্রবাহিত হওয়ার পরে সে এসে এখানে এসে হচ্ছে তোমার যে পাটনা একটা গুরুত্বপূর্ণ বন্দর, বেনারস একটা গুরুত্বপূর্ণ বন্দর, পোর্ট আর কি এগুলো, ঠিক আছে, এলাহাবাদ নদী বন্দর, তারপরে যেরকম কানপুর, ঠিক আছে, এগুলো সব হচ্ছে পোর্ট, মানে গঙ্গার তীরে গড়ে ওঠা ইন্ডিয়ার পোর্ট যেগুলো সেগুলো, ঠিক আছে। তো এইভাবে এসে সে ভাগীরথী, মানে এই গঙ্গা নামে পরিচিত, তো এই পোর্টটুকুকে বলা হয় ভাগীরথী আর কি। পুরোটা গঙ্গা বিভিন্ন নামে পরিচিত, তার মধ্যে এইটুকু হচ্ছে ভাগীরথী নামে পরিচিত। তো ভাগীরথী একটু বিস্তৃত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পদ্মা নামে বাংলাদেশে ঢোকে, আর হুগলি নামে সেটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। তো এই হচ্ছে পদ্মার গতিপথ। এখন পদ্মা আমাদের দেখো এই যে, তাহলে আমি ইন্ডিয়া ক্রস করলাম, ঠিক আছে, ইন্ডিয়া মনে করো যে বাম পাশে চলে গেল, এখন আমি বাংলাদেশে প্রবেশ করছি পদ্মা নামে। গঙ্গা এখান থেকে যে এই রিজিয়ন দিয়ে হুগলি নামে পতিত হলো, আর এই ডান পাশেটুকু পদ্মা নামে আমাদের বাংলাদেশে ঢুকলো। তো পদ্মা বাংলাদেশে ঢোকার পরে কিছু দূর আগানোর পরে এটা হচ্ছে যমুনা নদীর সাথে আরিচা নামক স্থানে মিলিত হয়। এটা একটু খুব খেয়াল করে জেনে রাখো, পদ্মা যমুনা নদীর সাথে দুই জায়গায় মিলিত হয়, একটা হচ্ছে আরিচাতে আর এক হচ্ছে গোয়ালন্দে। আরিচাতে মিলিত হয় প্রথমে, দেন ওইটা পদ্মা নামেই যায়, আবার গিয়ে তোমার হচ্ছে যে একটু ব্রাঞ্চ হয়ে আবার আলাদা হয়ে যায়, দেন হচ্ছে আবার গোয়ালন্দের কাছে, রাজবাড়ির গোয়ালন্দের কাছে সেটা হচ্ছে তোমার পদ্মা নদীতে যমুনার সাথে মিলিত হয়, সেটার নামে পদ্মা থাকে। তো পদ্মা দুই জায়গায় মিলিত হয়, খেয়াল করবে, একটা হচ্ছে আরিচার কাছে যমুনা নদীর সাথে, একটা হচ্ছে গোয়ালন্দের কাছে যমুনা নদীর সাথে মিলিত হয়। তাহলে গঙ্গা পদ্মা নামে আসলো, আরিচার কাছে মিলিত হলো, দেন গোয়ালন্দের কাছে মিলিত হলো। আরিচা গোয়ালন্দের কাছে মিলিত হওয়ার পরে সেটা হচ্ছে এই তোমার এইখান দিয়ে আসবে মেঘনা, এই যে আরো দূরে প্রবাহিত হলো মেঘনা, আবার চাঁদপুরের কাছে মেঘনার সাথে মিলিত হয়। তো চাঁদপুরের সাথে মেঘনার সাথে মিলিত হওয়ার পরে তার নাম হয় হচ্ছে মেঘনা। তাহলে পদ্মা যখন যমুনার সাথে মিলিত হচ্ছে আরিচার সাথে, তখন তার নাম থাকছে পদ্মা, মানে যমুনা তখন পদ্মা নাম হয়ে যাচ্ছে, সম্মিলিত ধারা যেটা সেটাকে আমরা পদ্মা বলছি। দেন আবার গলন্দের সাথে মিলিত হচ্ছে, সেখানেও আমরা পদ্মা যমুনার সম্মিলিত ধারাকে বলছি পদ্মা। এবং আরো দূরে অগ্রসর হয়ে পদ্মা যখন চাঁদপুরে মিলিত হয়, চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়, তখন আমরা সেই সম্মিলিত ধারাকে বলি হচ্ছে মেঘনা, এবং এই মেঘনা নামে সেটা বে অফ বেঙ্গলে পতিত হয়। তাহলে এই হচ্ছে পদ্মা নদীর গতিপথ, খুব ক্লিয়ার ধারণা রাখবে, এটা তোমাদের বিসিএস এর জন্য কাজে লাগবে, সাথে সাথে বাংলাদেশের ম্যাপটা বুঝতেও কাজে লাগবে।
এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে গেলে কোন ঘাট দিয়ে যেতে হবে, কোন নদী অতিক্রম করতে হবে সেটা জানতে হবে। কমন সেন্সের ব্যাপার। তো সেটা মাথায় রেখে আমরা এখন একটু ইলাবোরেটলি দেখি। পদ্মা, ইংলিশে তো উচ্চারণ অনেকে যাই করো, বাংলায় হচ্ছে পদ্মা, মানে এম এর উচ্চারণটা আমরা দর নিচে ম দিয়ে যেমন করি, ওইটা তো হচ্ছে বাংলায় পদ্মা হয়ে যায়, ঠিক আছে। ইজ আ মেজর রিভার ইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। ইন্ডিয়াতে যেটা গঙ্গা নামে পরিচিত, এটা হচ্ছে পদ্মা। আমি বললাম না যে পদ্মা ডিস্ট্রিবিউটরি হয়ে গেছে, একটা হচ্ছে হুগলি রিভার আর একটা হচ্ছে পদ্মা রিভার। ওই ভাগীরথী নদী যে মানে ভাগ হয়ে যায় দুইটা ভাগে, তাহলে ইট ইজ দ্য মেইন ডিস্ট্রিবিউটরি অফ দ্য গঙ্গা। দেখো টোটাল গঙ্গার লেন্থ হচ্ছে 2525 কিলোমিটার। টোটাল গঙ্গার লেন্থ হচ্ছে 2525 কিলোমিটার, where 120 kilometers flows through বাংলাদেশ। এটা হচ্ছে তোমার চাঁদপুরে মিলিত হওয়ার পর্যন্ত বাংলাদেশের মধ্য দিয়ে 120 কিলোমিটার যায়। আর পদ্মা বাংলাদেশে কোথায় মিলিত হয়েছে দেখো, পদ্মা বাংলাদেশে এন্ট্রি করেছে কোথা দিয়ে। পদ্মা হচ্ছে বাংলাদেশে নবাবগঞ্জ, একটা যেটাতে আমরা আগে নাম ছিল চাঁপাই নবাবগঞ্জ, আমাদের উত্তর অঞ্চলের একটা মানে নর্দার্ন ওয়েস্টার্ন রিজিয়নের যে একটা জেলা চাঁপাই নবাবগঞ্জ, সেটার নাম এখন হচ্ছে নবাবগঞ্জ। এটা তোমরা জানো তো মনে হয় যে চাঁপাই নবাবগঞ্জের নাম চেঞ্জ করে নবাবগঞ্জ করা হয়েছে। তো এটা হচ্ছে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পদ্মা বাংলাদেশে ইন্ডিয়া থেকে প্রবেশ করে হচ্ছে শিবগঞ্জ উপজেলা দিয়ে, এবং শিবগঞ্জ উপজেলাটা হচ্ছে নবাবগঞ্জ মানে চাঁপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। চাঁপাই নবাবগঞ্জ কি জন্য বিখ্যাত কেউ বলতে পারো? আমের জন্য। আমের জন্য আমের বিখ্যাত। জন্য। তো সেখানে কিন্তু তোমার হচ্ছে পদ্মারও একটা কানেকশন থাকে, মানে হচ্ছে যে পদ্মাটা মাথায় রাখবে যে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, এবং মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার, যার মধ্যে বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়েছে 120 কিলোমিটার। এটা হচ্ছে নরমাল একটা আর কি পদ্মা নদী সম্পর্কে। এবং আমি তোমাদেরকে যে শীটটা দিব লেখার জন্য, সেখানে আরো বিস্তারিত আছে। তো সেটা যদি দেখো পদ্মার হচ্ছে, তাহলে এখন কিছু পদ্মা সম্পর্কে কিছু কমন আমাদের ফ্যাক্ট বলি, যেটা হচ্ছে যে পদ্মা নদী আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এই শুকানোর একটা কারণ হচ্ছে যে পদ্মা নদীর বাংলাদেশ থেকে একটু দূরে একটা ড্যাম দেওয়া হয়েছে, ইন্ডিয়া দিয়েছে, যেটা ফারাক্কা ব্যারেজ। সেই ফারাক্কা ব্যারেজের কারণে আমাদের পদ্মা নদীর পানি ওরা ডাইভার্ট করে ওদের কলকাতা বন্দরে যাতে নাব্যতা সৃষ্টি না হয়, ইন্ডিয়ার কলকাতা বন্দরে যাতে নাব্যতা সৃষ্টি না হয়, এই জন্য আমাদের ডাইভার্ট করে ফারাক্কা মানে ফারাক্কা ব্যারেজ দিয়ে আমাদের পদ্মার স্বাভাবিক ফ্লোকে ব্যাহত করে সেই পানি প্রবাহিত করা হয় ইন্ডিয়ার পোর্শনে, যাতে ওরা পানি পায় এবং ওদের পদ্মা নদীতে কলকাতা বন্দরে কোনো নাব্যতা সংকট সৃষ্টি না হয়। কিন্তু এর ফলে হয়েছে কি, আমরা আমাদের যে প্রাপ্ত পানিটুকু সেটুকু পাচ্ছি না। যদিও আমাদের পানি বন্টনের চুক্তি হয়েছে সে অনুযায়ী আমরা যথেষ্ট পানি পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে যখন আমাদের পানি দরকার তখন তারা পানি দেয় না, এবং যখন তোমার হচ্ছে যে পানি দরকার নাই, মানে হচ্ছে যে হেভি রেইন থাকে বা মনসুন থাকে, রেইনি সিজন থাকে, তখন আবার তারা সবগুলো গেট খুলে দেয়, আমরা তখন আবার ওই পানিতে মানে বলা চলে যে ডুবে যাই। তো এই এরকম একটা ফ্যাক্ট আছে নদী নিয়ে। যদিও আমাদের তাদের সাথে একটা চুক্তি হয়েছে 1996 সালে, 30 বছর মেয়াদী একটা চুক্তি হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, গঙ্গার পানি বন্টন চুক্তি। সেই চুক্তির অনুসারে আমাদের পানি পাওয়ার কথা যেটুকু সেটুকু তো আমরা অনেকাংশে পাই না, মানে যতটুকু দেওয়ার কথা কমিটমেন্ট করেছে সেটুকু পাই না। তো এই জন্য আমাদের উত্তরাঞ্চল এখন অনেকটা চরে পরিণত হয়ে গেছে। দেখবা যে উত্তরাঞ্চলে এখন অনেক বেশি চর পড়ে গেছে, খামারে বেশি ফসল হয় না, ক্ষেত খামার করে কৃষকরা কিছু পায় না, এবং পদ্মার যে স্বাভাবিক গতিপথ সেটা পরিবর্তন হওয়ার ফলে পানি নাই পদ্মায়, কিসের ইলিশ মাছ পাওয়া যাবে? পানি নাই, ইলিশ মাছ থাকবে কোত্থেকে? তো তারপরে আমরা কিছু ইলিশ পাচ্ছি এখনো, যেহেতু ইলিশে আমরা পুরো বিশ্বের 86% ইলিশ আমরাই রপ্তানি করছি। তো সেক্ষেত্রে আমাদের পদ্মায় এখন কিছু ইলিশ পাওয়া যাচ্ছে, কিন্তু যদি নদীর স্বাভাবিক গতিপথ থাকতো সেক্ষেত্রে তার সিনারিও উইল বি চেঞ্জড। আমরা পদ্মায় অনেক বেশি ইলিশ পেতাম। তোমরা দেখেছো মনে হয় রিসেন্টলি আমাদের বাংলাদেশ থেকে
ইন্ডিয়াতে ইলিশ পাঠানো হয়েছে, তাই না? Yes, sir. এটাকে ইলিশ জি ডিপ্লোমেসি স্যার। বলা হচ্ছে। তো দেখে থাকবে আমরা, ওরা ওদের গঙ্গায় যে ইলিশ পাওয়া যায় ওই ইলিশ কিনে না কলকাতার লোকজন, মানে পদ্মার ইলিশের এত টেস্ট, এবং যাওয়ার সাথে সাথে কলকাতার বাজারে যাওয়ার সাথে সাথে পদ্মার ইলিশ শেষ। অনেক চাহিদা আমাদের বাংলাদেশের পদ্মার ইলিশের সারা বিশ্বব্যাপী। এর তো অবশ্যই কিছু কারণ আছে, তাই না? এর কারণটা হচ্ছে কি, আমাদের ইলিশ মাছ যে জুওপ্লাঙ্কটন গুলো খায়, যে ফাইটোপ্লাঙ্কটন গুলো খায়, সেগুলো আমাদের পদ্মা নদীতে অনেক বেশি পাওয়া যায়, এবং এইটার ফলে ওদের ফ্যাট লেভেল থাকে, যে বডির যে ফ্যাট লেভেল থাকে সেটাতে চেঞ্জ আসে, এবং এই জন্য এটা এত সুস্বাদু হয়। দেখবে পদ্মার ইলিশ রান্না করলে, যে যদি কোনো বাসায় ভাজে, তুমি অনেক মনে করো যে 40 বাড়ি দূর থেকে, মানে 30-40 স্পেস হাত দূর থেকে ওর গন্ধ পাবা, যে না এই এই বাড়িতে বা কিছু দূরে কেউ কোন ইলিশ মাছ ভাজছে, এরকম হয় না? তুমি তো শহর অঞ্চলে জানলা আটকানো থাকলে জি অনেক স্যার। কিন্তু গ্রাম ট্রামে যদি যাও, দেখবে যে কোনো বাড়ি ইলিশ মাছ ভাজলে আরেক বাড়ি থেকে গন্ধ পাওয়া যায় যে না ওই বাড়ি ইলিশ মাছ ভাজতেছে। ঠিক আছে, মানে স্মেলটা এত ইন্টেন্স স্মেল থাকে, মানে গুড ফ্লেভার ইফ আই ওয়ান্ট টু সে। তো সেটা এখন আমাদের হচ্ছে, যদিও আমাদের সরকার গভর্নমেন্ট পর্যায়ে থেকে অনেক সুদূর প্রসারী পরিকল্পনার ফলে আমরা পানি পাচ্ছি, কিন্তু আমাদের আরো বেশি পানি আমাদের পাওয়া উচিত, যেটা ইন্ডিয়া আমাদেরকে বঞ্চিত করছে ইন আ সেন্স। তবে আমাদের আরো বেশি, তোমাদের যারা সায়েন্টিস্ট আছো তোমরা আরো নদী সম্পর্কে আরো বেশি জানাশোনা করলে, নদী গবেষণায় যখন চাকরি পাবা তখন তোমরা এই ব্যাপারে অনেক রোল প্লে করতে পারো, কিভাবে আমরা আমাদের নদীগুলোকে এই নাব্যতা থেকে রক্ষা করে পানির সুষ্ঠুভাবে পেতে পারি, সেগুলো থেকে তোমরা ডিপ্লোমেসি করতে পারো। এখন মনে করো যে জানেই না কিছু, মনে করো যে পররাষ্ট্র যে সচিব, মনে করো সে যদি জানেই না যে পদ্মা নদীর পানির কি অবস্থা, কোত্থেকে কোথায় আসছে পদ্মা নদী, কোথায় কিভাবে মিলিত হয়েছে, পদ্মার পানির ফ্লো কতটুকু আছে, তো সে কিভাবে ডিপ্লোমেসি চালাবে যে কতটুকু পানি আমরা পাবো, কতটুকু পানি ইন্ডিয়া পাবে, তাই না? তো সেই ক্ষেত্রে তোমরা ভালোভাবে জেনে রাখো জিনিসগুলো। দেন হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। দেখো, রিভার ব্রহ্মপুত্র এটা একটা ইন্টারন্যাশনাল রিভার। এই রিভারটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার মানস সরোবর, হ্যাঁ, তোমার কৈলাস শৃঙ্গ, মানে হিমালয় যে আমাদের পর্বতমালা আছে সেই পর্বতমালার একটা শৃঙ্গ, যেটার নাম হচ্ছে কৈলাস শৃঙ্গ। সেই কৈলাস শৃঙ্গের নর্দার্ন পার্ট থেকে, যেটা হচ্ছে মানস সরোবর নামে পরিচিত, সেখান থেকে ব্রহ্মপুত্র উৎপত্তি হয়। ব্রহ্মপুত্র উৎপত্তি হয়ে চায়নার একটা বিশাল বিস্তৃত অংশ পরিভ্রমণ করে সে হচ্ছে তোমার, এই দেখো ইন্ডিয়াতে আবার প্রবেশ করে। হ্যাঁ, ইন্ডিয়াতে মানে চায়না, এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে, দেখো তুমি, চায়না হচ্ছে এই অংশটা, চায়না এবং বাংলাদেশকে বোঝানো হয়েছে হচ্ছে এই তোমার পিঙ্ক কালার দিয়ে, ঠিক আছে, আর ব্রহ্মপুত্র রিভারকে রেড কালার দিয়ে। তো দেখো চায়না থেকে অ্যাক্রস চায়না ক্রস করছে, দেন হচ্ছে ইন্ডিয়াতে প্রবেশ করলো। ইন্ডিয়াতে 7 সিস্টার রাজ্যগুলো আছে, সেখান দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পরে একটা বিস্তীর্ণ অঞ্চল প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করে এটা হচ্ছে, দেখো এই যে এটা আজ খুব ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু দেখানো হয়েছে ব্রহ্মপুত্রটাই যে এই যমুনা দিয়ে যাচ্ছে। আমি একটু পরে কিন্তু আর বলবো যে এটা যমুনা, তখন আর কি এটা ব্রহ্মপুত্র বলবো না, কিন্তু এখানে কিন্তু ব্রহ্মপুত্র দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, কেন আমি একটু পরে এটাকে যমুনা বলবো, এটা মাথায় রাখো, ঠিক আছে? ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করলো। আচ্ছা, এখন আমরা ব্রহ্মপুত্র সম্পর্কে জেনে নেই, দেন আমি যমুনা সম্পর্কে জানবো, এবং এটাকে কেন যমুনা বলা হয় সেটা বলবো আর কি। দেখো, ব্রহ্মপুত্র is one of the major rivers of Asia. It's a transboundary river which flow through China, India and Bangladesh. এবং এটা হচ্ছে পৃথিবীর 9th লার্জেস্ট ইন টার্মস অফ ডিসচার্জ, মানে যতটুকু পানি নদীতে ফেলে, সরি সমুদ্রে ফেলে, সেটার উপর ভিত্তি করে এটা হচ্ছে 9th। আর লম্বার বিবেচনায় এটা হচ্ছে 15th লংগেস্ট রিভার আমাদের। মানে যদি তুমি চিন্তা করো এটা হচ্ছে কতটুকু পানি সমুদ্রে ফেলে, সেক্ষেত্রে এটা হচ্ছে 9th পজিশনে, এবং লম্বার ক্ষেত্রে চিন্তা করলে সেটা হচ্ছে 15th লংগেস্ট।
এবং তারপরে থাকছে তোমার হচ্ছে যে এর টোটাল লেংথ কত, সেটা হচ্ছে 2900 কিলোমিটার। পদ্মার ছিল কতটুকু, 2525 কিলোমিটার। আর সেখানে ব্রহ্মপুত্র হচ্ছে 2900 কিলোমিটার। তার মানে ব্রহ্মপুত্র ইজ লার্জার দ্যান দ্য রিভার গঙ্গা। পদ্মা। গঙ্গা, হ্যাঁ গঙ্গা বলতে হবে, তাহলে পদ্মা তো শুধু বাংলাদেশের অংশটুকুর নাম মানে বললে হবে। আচ্ছা, এটা হচ্ছে যে মানস সরোবর থেকে উৎপন্ন হয়, আমি তোমাদেরকে বললাম কৈলাস শৃঙ্গ হিমালয় থেকে। তো এই ব্রহ্মপুত্র নদী এটা প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করে এটা হচ্ছে এই যে যমুনা, যে এখন যেখান দিয়ে যমুনা প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে মেন গতিপথ ছিল ব্রহ্মপুত্রের। একটা ভূমিকম্প হয় বাংলাদেশে 1769-এ। তো সেই ভূমিকম্পটার ফলে এই ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তিত হয়ে সেটা ময়মনসিংহ দিয়ে যায়। তো মানে এই ময়মনসিংহ রিজিয়ন দিয়ে যেটা যায় সেটা হচ্ছে ব্রহ্মপুত্র, ওল্ড ব্রহ্মপুত্র বলা হয়। এবং এখন যেটা আছে সেটা হচ্ছে মানে নিউ ব্রহ্মপুত্র, ব্যাপারটা এরকম। কিন্তু এই নিউ যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে যমুনা। তার মানে যমুনা নদী হচ্ছে ওই ভূমিকম্পের ফলে নদীর গতিপথ মানে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায় হচ্ছে ময়মনসিংহ দিয়ে, এবং এইখান দিয়ে তখন প্রবাহ কমে যায়। এই যে যমুনা, এখন যেটা যমুনা আর কি, এই যমুনা দিয়ে কমে যায়। কিন্তু কালের বিবর্তনে আবার কি হয়, যমুনা দিয়ে আস্তে আস্তে প্রবাহ বাড়তে থাকে। এই ময়মনসিংহ রিজিয়ন দিয়ে যেটা গেছে সেটার প্রবাহ কমতে থাকে, এবং এখন এই অবস্থায় আছে। তাহলে আমি যদি বলি যে হাউ যমুনা রিভার ইজ ক্রিয়েটেড, আনসার দিতে পারবে না? একদিন বলো তো দেখি একটু। স্যার হচ্ছে 1769 সালে যে ভূমিকম্প হয় বাংলাদেশে, তার ফলে হচ্ছে ব্রহ্মপুত্রের নদীর গতিপথ পরিবর্তিত হয় এবং এটা হচ্ছে ময়মনসিংহ দিয়ে যায়, এর একটা গতিপথ। তো ময়মনসিংহ দিয়ে যেটা যায় সেটা আমরা হচ্ছে ওল্ড ব্রহ্মপুত্র ধরি, আর আগে যে গতিপথ ছিল সেটাকে আমরা যমুনা বলি। ভেরি গুড, হ্যাঁ এইটাই। থ্যাংক ইউ। দেখো এটা হচ্ছে আমাদের তোমার ব্রহ্মপুত্রের কথা, ঠিক আছে। এখন ব্রহ্মপুত্র আমাদের মাথায় রাখবা, আমরা ব্রহ্মপুত্রকে নদ বলি, ব্রহ্মপুত্রকে নদ বলি। পদ্মা নদী, যমুনা নদী, কিন্তু ব্রহ্মপুত্রকে নদ বলি, কপোতাক্ষকে নদ বলি। এর অনেকগুলো কারণ আছে, ব্যাকরণগত অনেকগুলো কারণ আছে, যে আকার প্রত্যয় ইকার প্রত্যয় তোমার যদি থাকে তবে সেক্ষেত্রে আমরা একটা বলি, আর যে না থাকে তোমার ওইগুলো আলাদা। কিন্তু এটা কোনো বেসিক মানে নিয়ম নাই। কিন্তু ব্রহ্মপুত্রের ক্ষেত্রে একটা কারণ আছে যে জন্য আমরা ব্রহ্মপুত্রকে নদ বলি। এটার কারণ হচ্ছে ব্রহ্মপুত্রকে ভাবা হয় যে এটা হচ্ছে সান অফ ব্রহ্মা। মানে ইন্ডিয়ান পুরাণ মতে এটা হচ্ছে তোমার সান অফ ব্রহ্মা, মানে ব্রহ্মার পুত্র হচ্ছে ব্রহ্মপুত্র। তো এই জন্য এটা যেহেতু এটা হচ্ছে সান, সুতরাং এটাকে আমরা ভাবি হচ্ছে তোমার নদ। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। অনেক কারণ আছে, সেগুলো আমি পরে বলবো। আকার প্রত্যয় ইকার প্রত্যয় থাকলে কি হয় না হয় ওইটা আলাদা, কিন্তু ব্রহ্মপুত্রের ক্ষেত্রে স্পেসিফিক রিজন হচ্ছে এটা, যে এটাকে ইন্ডিয়ান পুরাণ মতে ভাবা হয় যে এটা হচ্ছে সান অফ ব্রহ্মা। অ্যাজ ইট ইজ সান অফ ব্রহ্মা, সো ইটস নট নদী। আচ্ছা দেখো, আমি একটা জিনিস একটু কারেকশন করছি, আমার একটু একটা মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে 1769 না, 1762 সালে ভূমিকম্প হয়। হ্যাঁ, 1762-তে, 1762 সালে একটা হয়, কিন্তু সেটার ফলে এটা চেঞ্জ হয় না, ওটা আর একটা কারণ। আমি একটু মিলিয়ে ফেলেছিলাম দুইটা আর কি। 1762 এর ভূমিকম্পের ফলে এটা চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে ব্রহ্মপুত্র গেল। এখন হচ্ছে মেঘনা রিভার। দেখো আমি কেন পদ্মা, ব্রহ্মপুত্র আর মেঘনাকে একসাথে পড়াচ্ছি, কারণ আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে বেঙ্গল ডেল্টা, এই ডেল্টাকে বলা হয় পদ্মা ব্রহ্মপুত্র ডেল্টা, পদ্মা মেঘনা ডেল্টা, মানে গ্যাঙ্গেস যেটা বলি আর কি, গ্যাঙ্গেস ব্রহ্মপুত্র, গ্যাঙ্গেস পদ্মা, মানে গ্যাঙ্গেস ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা। তো এই জন্য তিনটাকে একসাথে পড়াচ্ছি, কারণ এই তিনটা হচ্ছে ডেল্টা ক্রিয়েট করে।
তার মধ্যে আমরা দুইটা পড়ে ফেললাম, একটা হচ্ছে গঙ্গা, যেটা বাংলাদেশের পশুর নাম হচ্ছে পদ্মা, দেন হচ্ছে তোমার ব্রহ্মপুত্র, আর এখন পড়বো হচ্ছে মেঘনা রিভার। দেখো মেঘনাটা একটু দেখে আসো তার আগে, একদম পিছন থেকে যদি আমি আমি তোমাদেরকে বলি, আমার কার্সার দেখা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ, টিপাই মুখের বাঁধের একটা কথা ছিল অনেক, টিপাই মুখের বাঁধের একটা কথা ছিল অনেক আগে, টিপাই মুখের বাঁধ দিলে আমাদের সিলেট রিজিয়নে কি কি সমস্যা হবে, এই জন্য তোমরা সবাই জানো এটা, টিপাই মুখে ইন্ডিয়া বাঁধ দিচ্ছে, তাই না? তো টিপাই মুখের বাঁধটা ইন্ডিয়ার কোন নদীর উপর দিচ্ছে, এটা কি জানো? No, sir. ইন্ডিয়া টিপাই মুখে বাঁধ দিচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেটা হচ্ছে এই বরাক রিভারে। এই যে বরাক রিভার এইখানে ইন্ডিয়াতে উৎপন্ন হয়, যেটা এই বরাক রিভার ইন্ডিয়াতে যেটা বরাক নামে পরিচিত, সেই বরাক রিভার বাংলাদেশে ঢোকার সময়ই দুইটা ভাগে বিভক্ত হয়। দেখো এই যে দুইটা ভাগে বিভক্ত হয়েছে। তো বরাক রিভার বাংলাদেশে ঢোকার সময় যে দুইটা ভাগে বিভক্ত হয়, তার একটা নাম হচ্ছে সুরমা আর একটা হচ্ছে কুশিয়ারা। তো এই নর্দার্ন পার্টটাকে আমরা বলি হচ্ছে সুরমা, আর সাউদার্ন পার্টটাকে বলি কুশিয়ারা। তো বরাক রিভার, ইন্ডিয়ার বরাক রিভার বাংলাদেশে প্রবেশের সময় দুই ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে সুরমা আর একটা হচ্ছে কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা বাংলাদেশে প্রবাহিত হয় আলাদা আলাদা ভাবে। সুরমা কুশিয়ারা আলাদা আলাদা ভাবে প্রবাহিত হয়ে এটা একটা স্থানে মিলিত হয়, যেটা হচ্ছে আমরা বলি ভৈরব, আজমিরিগঞ্জের ভৈরবে মিলিত হয়। এই আজমিরিগঞ্জে ভৈরবে যে সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়, সেটার নাম হচ্ছে কালনী। এই কালনী আবার কিছু দূর আগানোর পরে, এই যে বললাম না ওল্ড ব্রহ্মপুত্র এখানে মিলিত হয়, ওল্ড ব্রহ্মপুত্র এবং কালনী যেখানে মিলিত হয় সেই স্থান থেকে নাম হয় হচ্ছে মেঘনা, এবং এই মেঘনা নামে সে বে অফ বেঙ্গলে পতিত হয়। তাহলে আমি আবার রিক্যাপ করছি, একটু দেখো। ইন্ডিয়ায় উৎপন্ন হওয়া বরাক রিভার বাংলাদেশে প্রবেশের সময় দুই ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে সুরমা আর একটা হচ্ছে কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা বাংলাদেশে আলাদা আলাদা ভাবে প্রবাহিত হয়ে আজমেরীগঞ্জ ভৈরব, যেটা কিশোরগঞ্জের আর কি, আজমিরিগঞ্জ ভৈরব নামক স্থানে, আজমিরিগঞ্জের ভৈরব নামক স্থানে মিলিত হয় সুরমা এবং কুশিয়ারা। এবং এই সুরমা এবং কুশিয়ারা আজমিরিগঞ্জের কাছে মিলিত হওয়ার পরে ওই ভৈরবের ওইখানে সেটার নাম থাকে কালনী। কালনী নামে কিছুদিন প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার পরে ওল্ড ব্রহ্মপুত্রর মানে ব্রহ্মপুত্র যেটা আর কি, ব্রহ্মপুত্র যেখানে এসে তোমার হচ্ছে মিলিত হয়, সেটা থেকে নাম হয়ে যায় হচ্ছে মেঘনা। এই মেঘনা সরি দেখো এই মেঘনা নামে পরে বে অফ বেঙ্গলে পতিত হচ্ছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বললাম না ব্রহ্মপুত্র বাংলাদেশে, দেখো এটা আর একটু দেখে নাও, ব্রহ্মপুত্রটা বাংলাদেশে প্রবেশ করলো, এই মেন ধারাটা যমুনা নামে থাকলো, আর এই যে গতিপথ হয়ে গেলো ব্রহ্মপুত্র, এই যে এইখানে, ঠিক আছে? বুঝতে পেরেছো? একজন একটু রেসপন্স করো যে মেঘনা নদীর উৎপত্তিটা বুঝতে পেরেছো কিনা, মেঘনা নদী কিভাবে হলো? জি জি স্যার। স্যার, বুঝছি। জি স্যার। ওকে, ভেরি গুড। হ্যাঁ বলো। স্যার কালনী আর ওল্ড ব্রহ্মপুত্র কোন জায়গাটায় মিলিত হয়, জায়গার নামটা কি হবে? এই জায়গাটা না ফিক্স তোমার নাম নাই, এটা এটা বলা হয় হচ্ছে যে তোমার মানে দুইটাকে মিলিয়ে ফেলা হয়, কারণ কালনী নামে যে জায়গাটা হয় তোমার হচ্ছে যে মানে অনেক বইতে দেখবে যে কালনী নামে তারা কোনো অস্তিত্ব বলছে না, এটাকে মেঘনা বলছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার, হ্যালো, Yes, sir. হ্যাঁ মানে ব্রহ্মপুত্র, ওল্ড ব্রহ্মপুত্র মানে মানে আরো আমি স্পেসিফিক্যালি বললাম যে ওল্ড ব্রহ্মপুত্র এবং মেঘনা বেসিক্যালি হচ্ছে তোমার কালনির সাথে মিলিত হওয়ার পরে মেঘনা নাম ধারণ করে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার এই সেই ভৈরবেই,
ভৈরবে। হ্যাঁ, একটু প্রবাহিত হয় আর কি, ঠিক আছে। Yes, sir. কালনী নামে, মানে কালনী নামের একদমই অল্প প্রবাহিত হয়, মনে করো যে ওই রিজিয়নটাতে কালনী নামে ডাকা হয়, তাছাড়া মূলত ওটা মেঘনা নামেই পরিচিত, সুরমা এবং কুশিয়ারা যে সম্মিলিত প্রবাহটা। Yes, sir. বুঝেছি। এখন আসলে মেঘনা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। সেটা হচ্ছে মেঘনা ইজ দ্য ওয়ান অফ দ্য 3 রিভার দ্যাট ফর্মস গ্যাঙ্গেস ডেল্টা। আর তোমরা জানো গ্যাঙ্গেস ডেল্টা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ডেল্টা, যেটা হচ্ছে আমাদের ফ্যান, মানে আমাদের যে ভূমি যেটি বলি আমরা, আমাদের বেঙ্গল ফ্যান যেটা, সেটা গঠন করেছে। এর টোটাল লেন্থ হচ্ছে 264 কিলোমিটার এই মেঘনা রিভারের উৎপত্তি। তাহলে একটা কোশ্চেন কিন্তু আমি করতে পারি, তোমরা মাথায় রেখো, বা যে কেউ করতে পারে, মেঘনা রিভারের উৎপত্তি কোথায়? তখন কিন্তু বলবা যে মেঘনা রিভারের উৎপত্তি কিন্তু বাংলাদেশে। কারণ মেঘনা রিভার কখন উৎপত্তি হয়েছে? যখন সুরমা এবং কুশিয়ারা আদিগঞ্জের কাছে ভৈরবে মিলিত হয়েছে, তখন তো এটা কালনী বা মেঘনা যেটাই বলি আমি, তখন তো মেঘনা নদীর উৎপত্তি হয়েছে। তার মানে মেঘনা নদীর উৎপত্তিটা বাংলাদেশে, আর সুরমা এবং কুশিয়ারা বরাক থেকে উৎপন্ন হয়েছে, এটা মাথায় রেখো। স্যার তাহলে সুরমা কুশিয়ারা কি ইন্টারন্যাশনাল রিভার? না, আসলে ইন্টারন্যাশনাল রিভারে কোনো মানে এবং কুশিয়ারা এটা বাংলাদেশের প্রবেশের সময় বিভক্ত হয়েছে। এটা ইন্ডিয়ার খুব সামান্য পার্ট ক্রস করে, যেটাকে আমরা মানে বলতে পারি না, ঠিক আছে। মানে জাস্ট একটু পার্ট ক্রস করে ইন্ডিয়ার, মানে ঢোকার সময় বিভক্ত হয়ে যায় আলটিমেটলি সিলেট দিয়ে। তো সেক্ষেত্রে দেখো যে মেঘনা হচ্ছে বাংলাদেশে ফর্ম করে কিশোরগঞ্জে, যেটা ভৈরব বাজারে, আমি তোমাকে অলরেডি বললাম যেটা। এবং এটা তো বলেছি যে মূলত এটা ইস্টার্ন তোমার থেকে গঠিত হয়, বরাক থেকে, যেটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া থেকে, হিল রিজিয়ন থেকে গঠিত হয়। এখন আসো বরিশাল, যাদের বাসা বরিশাল চাঁদপুর ওই রিজিয়নে, নদী পার হইতে হয়, তারা কোন নদী পার হয় বলো তো স্যার? মেঘনা। হ্যাঁ, মেঘনা নদী। এবং মেঘনা নদী হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রশস্ত নদী, ঠিক আছে। মাথায় রাখো, মেঘনা হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রশস্ত নদী, মেঘনা হচ্ছে বাংলাদেশের সবচাইতে গভীরতম নদী, মেঘনা হচ্ছে বাংলাদেশের সবচাইতে দীর্ঘ নদী, মানে বাংলাদেশে প্রবাহিত হওয়া নদীগুলোর মধ্যে, মানে শুধু বাংলাদেশে প্রবাহিত হয়েছে এরকম নদীর মধ্যে। 3 দিক থেকে মেঘনা হচ্ছে প্রধান, ইন টার্মস অফ ডেপথ, ওয়াইড এবং লেংথ। বাংলাদেশের গভীরতম, বাংলাদেশের দীর্ঘতম এবং বাংলাদেশের প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা নদী। এবং এই নদীটা এখন ওই তোমার যখন বে অফ বেঙ্গলে পতিত হয় চাঁদপুরের ওই পাশ দিয়ে, তো তখন ওইটা হচ্ছে আমরা বলি যে একদম মানে এত বেশি খরস্রোতা থাকে। এবং এখন যে তোমার ইলিশগুলো পাওয়া যায়, ম্যাক্সিমাম ইলিশ কিন্তু পদ্মা পর্যন্ত আসতে পারে না মাইগ্রেট করে, এরা ইসেই থেমে যায়, এই মেঘনা চাঁদপুর রিজিয়নে থেমে যায়। এই জন্য এখন ইলিশের একটা বড় প্রাচুর্য হচ্ছে চাঁদপুর রিজিয়ন। হ্যাঁ, চাঁদপুর মেঘনার ওই যে রিজিয়নটা, সেটা। এখন দেখো একটা কথা আছে, আপার মেঘনা লোয়ার মেঘনা, ঠিক আছে। সেটা হচ্ছে যে বললাম না, কালনী রিভার থেকে যে সুরমা কুশিয়ারা মিলিত হয়ে যে মেঘনা নদী নাম করে ধারণ করলো, ব্রহ্মপুত্র মিলিত হয়ে মেঘনা নদীতে ধারণ করে আসলো তোমার আগাচ্ছে এসে পদ্মার সাথে মিললো কোথায়? চাঁদপুরে। তো এই যে তোমার আজমিরিগঞ্জ, ভৈরব বাজার, ওইখান থেকে যে চাঁদপুর পর্যন্ত যে মেঘনা, এটাকে বলা হচ্ছে আপার মেঘনা। এবং পদ্মার সাথে মিলিত হওয়ার পরে যে মেঘনা, সেটাকে বলা হচ্ছে লোয়ার মেঘনা। তোমাদের যখন আমি ইলিশ সম্পর্কে পড়াবো নেক্সট, তোমাদের মাথায় নেক্সট সেমিস্টারে, তখন আমি দেখাবো তোমাদেরকে পড়াবো যে হচ্ছে স্যাংচুয়ারি আছে বিভিন্ন, সেখানে আমরা আপার মেঘনা বলছি, লোয়ার মেঘনা বলছি। তো সেটা তোমরা তখন বুঝতে সমস্যা হতে পারে, যেন আমি এটা এখনই ক্লিয়ার করে দিলাম যে আপার মেঘনা কোনটা। এই যে সুরমা কুশিয়ারার পর থেকে কালনী থেকে মেঘনা হয়ে যে চাঁদপুর পর্যন্ত আসলো, সেটুকু বলে হচ্ছে আপার মেঘনা। এবং চাঁদপুরে পদ্মার সাথে মিলিত হওয়ার পর যে মেঘনা, সেটা হচ্ছে লোয়ার মেঘনা। এই হচ্ছে মেঘনা সম্পর্কে আমাদের জানাশোনা। দেন আসি যমুনাতে।
দেখো যমুনা রিভারের কথা। যমুনা হচ্ছে, যমুনা সম্পর্কে তার আগে একটা বলে নেই। যমুনা সম্পর্কে তোমরা তো জানোই, দেখো এই যে এটা তো বলেছি তোমাদের যে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয়ে যে যমুনার সৃষ্টি হয়, মানে যমুনা এখান থেকে ফ্লো ছিল না, এখন এখান থেকে বেশি ফ্লো হয়। হ্যাঁ, ব্রহ্মপুত্র এই পথে আসতো, এই পথে চলতো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র গতিপথ পরিবর্তন হয়ে এখন ময়মনসিংহ দিয়ে যাচ্ছে, আর যমুনা এটার নাম ধারণ করেছে যমুনা। তো এই হচ্ছে যমুনা নদী। এবং মজার ব্যাপার হচ্ছে যমুনাতে সবচেয়ে বেশি চর। চর সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? নদীতে যে চর পড়ে, এই সবচেয়ে বেশি চর হচ্ছে যমুনা নদীতে। তো লেন্থ হচ্ছে 205 কিলোমিটার। ব্রহ্মপুত্র যমুনা ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ এ ব্রেইডেড রিভার। ব্রেইডেড রিভার মানে হচ্ছে যে নদী চলার সময় চর ক্রিয়েট করে। মনে করো যে যাচ্ছে যাচ্ছে মাঝখানে একটু চর, মানে একটা ভূমি স্থলভাগ ক্রিয়েট হয়ে গেল, আবার চলছে। তো এইটাকে বলা হচ্ছে ব্রেইডেড রিভার। এবং ব্রহ্মপুত্র যমুনা হচ্ছে ক্লাসিক এক্সাম্পল অফ ব্রেইডেড রিভার, মানে অনেক বেশি চর সৃষ্টি করে যে নদী। এবং দেখো এটা অনেক বেশি নদী ভাঙনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, নদী ভাঙনের ক্ষেত্রেও তোমার যমুনা অনেক বেশি নদী ভাঙে, নদী মানে ভূমি আমাদের গ্রাস করে ফেলেছে। কারণ হচ্ছে যে এটার কোনো মাইগ্রেশন প্যাটার্ন নাই, সাসেপ্টেবল, যে কোনো সময় যে কোনো দিক দিয়ে ভেঙে যেতে পারে যমুনা রিভারের ক্ষেত্রে। এবং যমুনা রিভার আগে যেখানে পদ্মার সাথে মিলিত হইতো, এখন আর ওইখানে নাই, মানে সে আস্তে আস্তে নিজের মানে ভাঙতে ভাঙতে অনেক দূরে চলে গেছে এখন। এই দেখো স্যান্ডবার, যেটা আমরা বলি স্যান্ডবার হচ্ছে চর। এটাকে অনেকটা বেডেড রিভার মানে হচ্ছে যে নদী চর সৃষ্টি করে, আর স্যান্ডবার হচ্ছে চর। মাথায় রেখো জিনিসটা। ব্রেডেড রিভার হচ্ছে দ্য রিভার হুইচ ক্যান ক্রিয়েট স্যান্ডবার্স। স্যান্ডবার্স মিন চর। তো তোমরা সবাই জানো যে চর তো কোনো পার্মানেন্ট পজিশন না, আজকে গড়ে উঠেছে, আবার 20-30 বছর পরে ভেঙেও যেতে পারে। এবং চর অঞ্চলের মানুষজন ওরা খুবই মানে কি বলবো যে মানবেতর জীবনযাপন করে, অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে একটু বেশি জড়িত হয়ে থাকে, কারণ ওরা তো সামাজিক রাইট থেকে বঞ্চিত। আমাদের সিভিক যে রাইট আছে সেটা আমরা তাদেরকে প্রোভাইড করতে পারছি না। জীবনযাত্রা সেখানে অনেক কঠিন। একটা দুইটা ফসল হয়, সেই ফসলের উপরে তাদের নির্ভর করতে হয়। তো আমি বললাম না যে অনেক বেশি ভাঙে যমুনা নদীতে। দেখো তোমরা দেখো যমুনা রিভার, যে দা কনফ্লুয়েন্স অফ দ্য যমুনা রিভার এন্ড পদ্মা রিভার, যেখানে যমুনা আর পদ্মা মিলিত হয়েছে, ইজ আনইউজুয়ালি আনস্টেবল। আনস্টেবল না, খালি ভাঙছে আর গড়ছে, ভাঙছে গড়ছে এরকম। and has been shown to have migrated southeast by over 14 কিলোমিটার। এই 1972 থেকে 2014 এর মধ্যে এটা 14 কিলোমিটার বেশি চলে গেছে পদ্মার দিকে, মানে ভাঙতে 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 পদ্মার দিকে চলে গেছে যমুনা। ঠিক আছে, এই মাত্র তোমার 1972 থেকে 2014 এর মধ্যেই 14 কিলোমিটার বেশি চলে গেছে, মানে ভেঙে ভেঙে। তারপর দেখো ধলেশ্বরী রিভার সম্পর্কে কিছু বলি। এই ধলেশ্বরী রিভারটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটরি, যেটা যমুনার একটা ডিস্ট্রিবিউটরি, যেটা হচ্ছে 160 কিলোমিটার লং। এই যমুনা রিভার হচ্ছে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, সরি তোমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যমুনার নদীর যে পার্টটুকু, সেইখান থেকে এই ধলেশ্বরী রিভারটা উৎপত্তি হয়েছে। এবং ওইটা ওই তোমার হচ্ছে যে দুইটা ভাগে বিভক্ত হয়েছে আবার। এই একটা হচ্ছে ধলেশ্বরী আর একটা হচ্ছে কালীগঙ্গা রিভার। ঠিক আছে, টাঙ্গাইল ডিস্ট্রিক্টে যে যমুনা নদীটা আছে সেটা দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে ধলেশ্বরী রিভার, একটা হচ্ছে কালীগঙ্গা রিভার। তো ধলেশ্বরী এবং কালীগঙ্গা রিভারটা আবার মানিকগঞ্জের কাছে মিলিত হয়েছে। তারপর আমি যদি সিম্পলি বলি, টাঙ্গাইলের কাছে যমুনা নদী দুই ভাগে বিভক্ত হয়েছে। এর নর্থ ব্রাঞ্চের নাম হচ্ছে ধলেশ্বরী রিভার, আর তারপর হচ্ছে কালীগঙ্গা রিভার। এই ধলেশ্বরী এবং কালীগঙ্গা আবার মানিকগঞ্জে মিলিত হয়েছে। এবং এই যে সম্মিলিত ধারা মানিকগঞ্জের সাথে মিলিত হলো ধলেশ্বরী রিভার এবং কালীগঙ্গা রিভার, সেটা আবার নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষ্যা রিভারের কাছে মিলিত হয়েছে।
তাহলে দেখো দাঁড়াচ্ছে কি, ধলেশ্বরী রিভারের উৎপত্তি হচ্ছে যমুনা থেকে। তো যমুনা আর একটা পার্ট কালীগঙ্গা রিভার, মানে ব্রাঞ্চ যেটা কালীগঙ্গা রিভার, সেটার সাথে সে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে মিলিত হয়, এবং মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে মিলিত হওয়ার পরে সে ধলেশ্বরী নামে আগাইতে থাকে, এবং নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষ্যা নদীতে সে আবার মিলিত হয়, এবং ফাইনালি মেঘনা নদীতে গিয়ে পতিত হয়। তোমাদের কারো বাড়ি ধলেশ্বরী নদীর কাছে আছে? স্যার শীতলক্ষ্যা কি কালীগঙ্গা মিলিত হয় নাকি ধলেশ্বরী? ধলেশ্বরী, ধলেশ্বরী নামে মিলিত হয়। হ্যাঁ, ইয়েস স্যার। অনেকে প্রেজেন্ট দিয়ে চলে গেছে না? দেন দেখো আমরা পড়বো আত্রাই রিভার সম্পর্কে। আত্রাই রিভার সম্পর্কে সিম্পলি একটু জেনে রাখো। আত্রাই রিভারটা হচ্ছে আমাদের অবশ্যই ইন্ডিয়া থেকে এসেছে, কিন্তু এটা মজার ব্যাপার হচ্ছে এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করে আবার ইন্ডিয়াতে গেছে। ঠিক আছে, Yes, sir. আত্রাই রিভার ফ্লোস ইন ওয়েস্টার্ন নর্দার্ন পার্টস অফ বাংলাদেশ, এবং এটা অনেক পুরনো একটা রিভার। তোমাদের আমাদের মানে যে ইন্ডিয়ান ইমতে, মানে হিন্দু ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের মতে মহাভারত যে আছে, ওদের যে এপিক আছে, তো সেটার অনুযায়ী সেটা হচ্ছে কি দেখো, সেখানেও আত্রাই রিভারের কথা উল্লেখ আছে। তখন নাম ছিল হচ্ছে আটরেই, মানে অনেক পুরনো রিভার এই আত্রাই। এটা হচ্ছে শিলিগুড়ি, পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাইকান্ঠপুর ফরেস্ট, এটাকে এখন বলে ইংলিশে বাইকান্ঠপুর, কিন্তু আসলে ওরা রিজনে বলে বৈকুণ্ঠপুর। তো এই বৈকুণ্ঠপুর ফরেস্ট যেটা শিলিগুড়িতে অবস্থিত পশ্চিমবঙ্গের, সেখান সরি বৈকুণ্ঠপুর ফরেস্ট থেকে পশ্চিম মানে শিলিগুড়ি আর কি, সেটা উৎপন্ন হয়ে আমাদের দিনাজপুরে প্রবেশ করে। দিনাজপুরে প্রবাহিত হওয়ার পরে সেটা আবার ইন্ডিয়াতে যায়, এটা মাথায় রেখো। আর এই পুরো নদীটার দৈর্ঘ্য হচ্ছে 390 কিলোমিটার, ইন্ডিয়া বাংলাদেশ মিলে পুরোটার। তাহলে আত্রাই রিভারের ইউনিক বৈশিষ্ট্য কি, এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করে আবার ইন্ডিয়াতে প্রবেশ করে। দেন কর্ণফুলী রিভার। কর্ণফুলী রিভার সম্পর্কে কিছু বলতে পারো? বাংলাদেশে একমাত্র খরস্রোতা নদী। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র না, বাংলাদেশের অনেক নদী খরস্রোতা আছে, তার মধ্যে সবচেয়ে বেশি খরস্রোতা হচ্ছে কর্ণফুলী রিভার। বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট রিভার, কারণ আমাদের চিটাগং যে পোর্টটা আছে, সেই চিটাগং পোর্টটা হচ্ছে কর্ণফুলী নদীর অববাহিকায়। এবং আমাদের বাংলাদেশের ফার্স্ট গেট বলা হয় হচ্ছে এই চিটাগং পোর্টকে। বিদেশের সাথে আমাদের যে নৌ রুট নেভিগেশন বলো বা আমদানি রপ্তানির বড় অংশটা হয়ে থাকে চট্টগ্রাম পোর্টকে ব্যবহার করে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট একটা রিভার আমাদের জন্য। নট অনলি ফর দ্যাট ইট হ্যাজ আ গ্রেট ভ্যালু ইন টার্মস অফ নেভিগেশন, বাট অলসো ইট হ্যাজ আ ভ্যালু টু প্রোডাকশন অফ লটস অফ হাইড্রো ইলেকট্রিসিটি। তোমরা জেনে থাকো মনে হয় যে আমাদের হাইড্রো ইলেকট্রিক যে পাওয়ার প্ল্যান্ট আছে কর্ণফুলী রিভারের উপর দেওয়া হয়েছে কাপ্তাই রিজিয়নে 1960s-এ, সেটাও কিন্তু একটা আমাদের তোমার হচ্ছে কি বলবো যে ইলেকট্রিসিটি তখনকার যুগে বেশ ভালো ইলেকট্রিসিটি প্রোভাইড করতো। এখন কমে গেছে, এখন 3টার মধ্যে 2টা টারবাইনে নষ্ট হয়ে গেছে, শুধু একটা টারবাইন ঘুরে, সেই একটা টারবাইনে মনে হয় 60 মেগাবাইট বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং সেটা দিয়ে ওই রিজিয়নটা চালানো হয়। তো এটা হচ্ছে অরিজিন হয়েছে হচ্ছে মিজোরাম, ইন্ডিয়ার মিজোরাম থেকে। মিজোরামের তোমার হচ্ছে যে সাইতা ভিলেজ থেকে।
কর্ণফুলী রিভার originated from Saita village of Mizoram in India. 1960 এই নদীর উপর একটা বাঁধ দেওয়া হয় ফর প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি, সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, মানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রোডাকশনের জন্য আমরা বাঁধ দেই, এবং এই বাঁধের বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাই হচ্ছে কি কাপ্তাই লেক। কাপ্তাই লেক কিন্তু ইন্টেনশনালি তৈরি করা হয়, কাপ্তাই লেক বাই প্রোডাক্ট। হ্যাঁ, এই দেখো রাঙ্গামাটিতে এই যে কর্ণফুলী রিভার, ঠিক আছে, কর্ণফুলী রিভার ইন্ডিয়ার মিজোরাম থেকে উৎপন্ন হয়ে এখানে এদিকে যাচ্ছে, আমরা বাঁধ দিয়েছি কর্ণফুলী রিভার, এখানে বে অফ বেঙ্গলে পতিত হয়েছে। তো আমরা কর্ণফুলী রিভারে বাঁধ দেওয়ার ফলে এই যে এখানে লেকটা উৎপন্ন হয়েছে, বিশাল একটা রিজার্ভার। বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান রিজিয়ন মিজোরাম থেকে কর্ণফুলী এসে বে অফ বেঙ্গলে পতিত হয়। আমরা বাঁধ দিয়ে এটা এখানে ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য বাঁধ দিয়েছি, সুতরাং কাপ্তাই লেক উৎপন্ন হয়েছে। আর একটা মজার ব্যাপার দেখো, কর্ণফুলী রিভার আর একটা নদীর, আমি একটু একটু এখনই দেখিয়ে রাখি কারণ এটা সম্পর্কে পড়ানো হবে। তো এই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী যেটা ফর দ্য প্রোডাকশন অফ দ্য রহু ফিশ, ফর দ্য প্রোডাকশন অফ দ্য ইন্ডিয়ান কার্প, ইন্ডিয়ান পিওর কার্প, দ্যাট মিনস রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, এই যে মাছগুলো আছে ইন্ডিয়ান মেজর কার্প আমরা বলে থাকি, সেইগুলো একটা ব্রিডিং গ্রাউন্ড হচ্ছে হালদা রিভার। সেই হালদা রিভারে যে খাগড়াছড়ির বদনাতলি থেকে উৎপত্তি হয়ে হালদা রিভারটা কিন্তু এই কর্ণফুলী রিভারের সাথে মিলিত হয়, এটা মাথায় রেখো। তাহলে দেখো কর্ণফুলী রিভার কি এটা সম্পর্কে জানলাম, দেন হচ্ছে আমরা হালদা রিভার সম্পর্কে একটু জানবো আজকে, অল্প বেশি না, নেক্সট আমরা আরো ক্লিয়ারলি জানবো হালদা রিভার সম্পর্কে, কারণ এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা নদী। দেখো আমি বললাম কি, তুমি এই দিকে তাকাও, খাগড়াছড়ির বদনাতলি থেকে উৎপন্ন, এই যে আমাদের চিটাগাং হিলটেক রিজনে পুরো একটা ম্যাপ। হ্যাঁ, এখানে বদনাতলি থেকে উৎপন্ন হচ্ছে হালদা রিভার, সেখান থেকে হালদা রিভার প্রবাহিত হয়ে কর্ণফুলীর সাথে মিলিত হচ্ছে, এবং মিলিত হওয়ার সময় সে হচ্ছে এই যে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী উপজেলা, অনেকগুলো উপজেলাকে ক্রস করে আলটিমেটলি দেখো এই যে আমাদের এই যে যদি আমি চিন্তা করি যে কর্ণফুলী রিভার এটা এখানে এসে মিলিত হয়েছে হালদা রিভার। এখন দেখো হালদা রিভারের পুরো অংশটা কিন্তু তোমার ব্রিডিং গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয় না। হালদা রিভারে অনেক ড্যাম দেওয়া আছে, খাল কাটা হয়েছে, অনেক কনস্ট্রাকশন করা হয়েছে, অনেক বিল ক্রিয়েট করা হয়েছে, করার ফলে এই যে সুইচ গেট করা হয়েছে পানি নিয়ন্ত্রণ করার জন্য, ইরিগেশন প্রজেক্ট আছে হালদা রিভারের, এই সমস্ত কিছু সমন্বয় করে এই মেন যে ব্রিডিং গ্রাউন্ডটা ওয়াটার বেড আর কি, এই যে পিঙ্ক কালারের যেটা দেখা যাচ্ছে দেখো, এই রিজিয়নের টুকুর আশেপাশে যে জায়গাটুকু, এই জায়গায় হচ্ছে তোমার মূলত কি হচ্ছে এখন ব্রিডিং হচ্ছে, এবং একটা অ্যালার্মিং সিচুয়েশন হচ্ছে এই ব্রিডিং গ্রাউন্ডে এখন লবণাক্তের পরিমাণ একটু বেড়ে যাচ্ছে, যদি তারপরেও আমাদের মাছ ওখানে ডিম ছাড়ে, বাচ্চা দেয়, কিন্তু একটু লবণাক্ততা বেড়ে যাচ্ছে, এটা এখন রিডিউস করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। দেখো হালদা রিভার সম্পর্কে, হালদা রিভার সাউথ ইস্টার্ন পানির একটা রিভার, যেটা হচ্ছে বদনাতলি হিলট্যাক থেকে উৎপন্ন হয়েছে, যেটা বদনাতলি হিলট্যাক হচ্ছে রামগড় উপজেলা, চিটাগাং হিলট্যাকের খাগড়াছড়ির রামগড় উপজেলায় বদনাতলি হিল রেঞ্জ রয়েছে, সেখান থেকে হালদা রিভার উৎপন্ন হয়েছে। তার মানে হালদা রিভারের উৎপন্ন আমাদের বাংলাদেশেই উৎপন্ন, বাংলাদেশেই শেষ। হালদা রিভারের মেন সবচেয়ে ডিপেস্ট পয়েন্ট হচ্ছে 9.1 মিটার, আর 6.4 মিটার হচ্ছে এর এভারেজ ডেপথ। এটা দেখো ফটিকছড়ি উপজেলা
ভূজপুর থানা, হাটহাজারী উপজেলা, রাউজান উপজেলা, চাঁদগাঁও এইসব জায়গা দিয়ে এটা ক্রস করে। আর আমি আগেই বলে ফেলেছি তোমাদের, হালদা রিভার হচ্ছে একটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, ব্লেসিংস ফর দ্য বাংলাদেশ, বিকজ it has a unique characteristics that support for production of the seeds of Indian carp. এবং আমরা নেক্সট ক্লাসে জানবো কিভাবে এটা হালদাতে কেন মাছ ডিম ছাড়ে, হালদার ইউনিক বৈশিষ্ট্যগুলো কি কি, এবং কেন আর সব রিভারে, আরো তো অনেক বড় বড় নদী আছে, খরস্রোতা নদী আছে, যেগুলো আমরা আগে পড়লাম, পরে আরো পড়বো, সেগুলোতে না ছেড়ে ওয়াই হালদা ইজ দ্য বেস্ট প্লেস ফর সিড প্রোডাকশন, এটা আমরা জানবো নেক্সট ক্লাসে। তো সোফার টিল নাও আই ওয়ান্ট টু সে আজকে পর্যন্তই। তো এখন তোমরা আমাকে বলো আজকে যা পড়ানো হলো, এই গঙ্গা বা পদ্মা, দেন ব্রহ্মপুত্র, দেন মেঘনা, যমুনা, ধলেশ্বরী, আত্রাই, কর্ণফুলী, দেন হালদা, এর মধ্যে কি কি আর একটু বোঝানো লাগবে বা একটু বোঝার সমস্যা আছে সেটা আমাকে বলো। ধলেশ্বরীটা আরেকবার বোঝালে ভালো হতো। স্যার ব্রহ্মপুত্রের ওই যে পুরাত অতিপথ, ওইটা কানেকশনে বুঝতে পারি না, ওইটা আরেকবার বললে একটু ভালো হতো। হ্যাঁ দেখো, কি কি একজন একটা বলে আগে ব্রহ্মপুত্রের কি বলবো আগে, মেঘনা, সরি ব্রহ্মপুত্রের হয় নাই, তোমার ওল্ড ব্রহ্মপুত্রটার ওইটা বুঝতে পারো নাই, তাই না? গতিপথেরটা না স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে বললাম না যে কোনো মানে মেইন যদি আমি বলি যে ব্রহ্মপুত্র তো যেটা গতিপথ পরিবর্তন। হ্যাঁ, তোমার হচ্ছে যে 1762 তে একটা আর্থকোয়েক হয়, সেটা হচ্ছে আরাকানে হয়। হ্যাঁ, নাম হচ্ছে আরাকান আর্থকোয়েক। এই আর্থকোয়েকের ফলে আমাদের গতিপথ পরিবর্তন হয়ে যায়। তো গতিপথ পরিবর্তন হওয়ার ফলে এর যে গতিপথটা ছিল আগে, তোমার হচ্ছে যে এর কিন্তু দেখো ব্রহ্মপুত্রের মেইন গতিপথটা হচ্ছে এইটা ছিল। হ্যাঁ, এই যে ব্রহ্মপুত্র, এইটাই ছিল মেইন গতিপথ। তো যখন ভূমিকম্প হলো তখন এইখানকার যে স্রোতটা সেটা এইখান দিয়ে প্রবাহিত হওয়া শুরু করলো একটু একটু করে। এই গতিপথের পরিবর্তনের ফলে ওল্ড ব্রহ্মপুত্রের পানি এইখান দিয়ে প্রবাহিত হলো, যেটাকে আমরা যমুনা নামে ডাকছি। তো এই ব্রহ্মপুত্র আগে যেখানে মানে ওল্ড ব্রহ্মপুত্র, যেটা এখন যেটা মৃতপ্রায় ওল্ড ব্রহ্মপুত্র, এটা হচ্ছে তোমার কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে মেঘনা রিভারের সাথে মিলিত হয়। আমি যেটা বললাম যে আজমেরিগঞ্জ, ভৈরবের আজমেরিগঞ্জে হচ্ছে সুরমা কুশিয়ারা মিলিত হয়ে কালনী নাম ধারণ করে। কালনিয়ার একটু সামনে এসে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে মেঘনা রিভারের সাথে মিলিত হয় ওল্ড ব্রহ্মপুত্র। বুঝতে পেরেছো কি? বুঝতে পারছি। হ্যাঁ, এখন জি স্যার। কালের বিবর্তনে তাহলে ব্রহ্মপুত্র নদীর বেশিরভাগ পানি মানে যমুনার সাথে মিলিত ওদিক দিয়ে প্রবাহিত হয়। হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মপুত্রের এখন তোমার 80% পানি যমুনা দিয়ে যায়। ওল্ড ব্রহ্মপুত্র এখন তো পানি শুকাই তো গেছে। ওটা তুমি যদি দেখবে বিইউ ক্যাম্পাসে যদি কখনো যাও, দেখবে যে একদম একটা নদী আর কি ব্রহ্মপুত্র। এখন মাঝে মধ্যে বর্ষা আসলে একটু পানিটা ঠিক থাকে, আর না হলে শুকনার মতো অনেকটা অবস্থা। স্যার বুঝতে পারছি। ওকে, দেন হচ্ছে আর আরেকজন কি বললা যেন, ধলেশ্বরী রিভার না? দেখো ধলেশ্বরী তো একদম আগে তোমার কমন একটা ম্যাপ রাখো, মানে মেইন স্ট্রিম মাথায় রাখো, যেটা যে ধলেশ্বরী রিভার হচ্ছে কি, এটা হচ্ছে যমুনার একটা কি ডিস্ট্রিবিউটরি, মানে যমুনা নদী থেকে এর উৎপত্তি হয়েছে। এটা হচ্ছে যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে যমুনা আছে, সেখান থেকে এটার উৎপত্তি হয়। এখন এই টাঙ্গাইল থেকে যমুনা নদীর একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে তোমার হচ্ছে যে ধলেশ্বরী উৎপত্তি হয়, যেটা আমরা ধলেশ্বরী বলছি। একটু পরে যাওয়ার পরে
সেটা আবার দুই ভাগে বিভক্ত হয়। দুই ভাগে বিভক্ত হয়ে নর্থ ব্রাঞ্চটা ধলেশ্বরী নামই থাকে, আর সাউথ যে পাশে থাকে সেটা কালীগঙ্গা নাম ধারণ করে। এই ধলেশ্বরী এবং কালীগঙ্গা নামে কিছুক্ষণ যাওয়ার পরে আবার মিলিত হয় দুজনে একসাথে মানিকগঞ্জে। মানিকগঞ্জে মিলিত হওয়ার পরে সেটা কি নাম থাকে? ধলেশ্বরী নামই থাকে। খুব ক্লিয়ারলি শোনো, যমুনা নদী টাঙ্গাইলে বিভক্ত হয়। যমুনা নদীর টাঙ্গাইলিতে একটা স্পার্ট ক্রিয়েট হয়, যেটা হচ্ছে তোমার কি একটা টিপ আর কি, মানে তোমার হচ্ছে যে নর্থ ওয়েস্ট দিক থেকে, যেটা হচ্ছে তোমার পূর্ব পশ্চিম দিক থেকে একটা অংশ বের হয়ে যায়, যেটাকে আমরা বলি হচ্ছে ধলেশ্বরী। একটু যাওয়ার পরে সেই ধলেশ্বরী আবার ফার্দার ডিভাইডেড হয় দুই ভাগে। নর্থ অংশটা যেটা থাকবে সেটা হচ্ছে ধলেশ্বরী নামে থাকবে, এবং সাউথ পোর্শনটা কালীগঙ্গা নাম ধারণ করবে। এই ধলেশ্বরী এবং কালীগঙ্গা নামে এরা কিছু দূর যাওয়ার পরে মানিকগঞ্জে গিয়ে আবার মিলিত হবে, সেখানে নাম ধারণ করবে ধলেশ্বরী। এই ধলেশ্বরী নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর সাথে মিলিত হবে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আচ্ছা, এই হচ্ছে কথা। স্যার আত্রাই নদী তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করে ইন্ডিয়াতে চলে যায়, তো দিনাজপুর দিয়ে প্রথমে ইন্ডিয়াতে প্রবেশ করবে, তারপরে কোন জায়গা দিয়ে আবার হচ্ছে ইন্ডিয়াতে যায়, এটা একটু জানতে ছিলাম। বুঝি নাই, আবার একটু বলো ক্লিয়ারলি। আত্রাই রিভারটা মানে স্যার এটা তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করে আবার ইন্ডিয়াতে যায় না, তো দিনাজপুর হ্যাঁ, দিয়ে তো বাংলাদেশে প্রবেশ করে, তারপর বাংলাদেশ থেকে কোন জেলার মধ্যে দিয়ে আবার ইয়াতে যায় সেটা একটু জানতে চাচ্ছি। ইন্ডিয়াতে যায়। বাংলাদেশের তুমি বলতে চাচ্ছ যে দিনাজপুর ডিস্ট্রিক্টে এটা বাংলাদেশে প্রবেশ করে, আবার এটা তোমার হচ্ছে যে দিনাজপুরের কোন ইন্ডিয়াতে যে প্রবেশ করে সেটা কোন দিক দিয়ে, তাই না? জি স্যার, জি স্যার। হ্যাঁ। আচ্ছা দেখো, ওকে, আত্রাই রিভার যেটা তোমার সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অংশটা সেটা হচ্ছে আমি বললাম যে ইন্ডিয়া থেকে আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট হয়ে এটা বাংলাদেশে প্রবেশ করে, ঠিক আছে? জি স্যার। এখন দিনাজপুরের প্রবেশ করার পরে দিনাজপুর তুমি যদি ম্যাপটা দেখে থাকো, দিনাজপুরের ম্যাপটা যদি দেখো, দেখবা যে ওই দিনাজপুর দিয়ে প্রবেশ করার পরে আবার দিনাজপুরে ঘুরে দক্ষিণ দিনাজপুর একটা আছে, যেটা ইন্ডিয়াতেই, মানে দিনাজপুরের সাথে লাগোয়া, আমাদের দিনাজপুরের সাথে। ওই দিনাজপুর দিয়েই মানে দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকেই তোমার হচ্ছে ইন্ডিয়াতে যায়, অন্য কোনো ডিস্ট্রিক্ট ক্রস করে না। ওকে স্যার, ঠিক আছে। মানে হচ্ছে কি, আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট যদি তুমি দেখো, তো আমি তোমাকে একটু দেখাই যদি পাওয়া যাবে কি না। এই দেখো দিনাজপুর ডিস্ট্রিক্ট হচ্ছে এরকম, ঠিক আছে? তো দিনাজপুরে ঢুকে দিনাজপুরে একটু প্রবাহিত হয়ে আবার এইখান দিয়ে মানে দিনাজপুর ডিস্ট্রিক্টের থেকেই সে তোমার হচ্ছে ইন্ডিয়াতে প্রবেশ করে, অন্য কোনো ডিস্ট্রিক্ট পাস করে না, ঠিক আছে? ঠিক আছে স্যার, বুঝতে পারছি।